জঙ্গলে এসে গেছি। এবার তুই তোর পছন্দের মতো ঘাস খুঁজে নিয়ে খা, কিন্তু খবরদার এর থেকে ভেতরে কিন্তু যেতে পারবি না। দূর দূর, এখানে আবার সেই ঘাস হয় নাকি? ঘাস তো যা হয় সব ভেতরের দিকে। চল না আর একটু ভেতরে যাই। হ্যাঁ ভোলা, চল। ভেতরের দিকে ওই আতা গাছটাও আছে। এত দূর পথ হেঁটে এসে না আমারও খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ ভোলা দাদা, চলো না, তাহলে জঙ্গল থেকে আজ কিছু মালঞ্চ ফুলও তুলে নিয়ে যেতে পারবো। না না ভোলা, খবরদার যাস না। এখানেই কত ঘন জঙ্গল, ভেতরে তো জঙ্গল আরো ঘন। ওখানে যদি কোনো জন্তু জানোয়ার থাকে। ঠিক তাই, আমিও সেই কারণেই যেতে চাইছি না। তবে জন্তু জানোয়ারের ভয় নয়, আমি যেতে চাইছি না কারণ আমার বাড়িতে বা গ্রামে যদি কেউ দুম করে ঢুকে পড়ে তাহলে কি আমার ভালো লাগবে বল? ওদেরও তেমন আমাদের ঢুকে পড়া ভালো নাই লাগতে পারে। আরে ওরা যে মাঝে মাঝে আমাদের গ্রামে ঢুকে পড়ে, তখন আমরা কি ওদের উপর রাগ করি? ভালো লাগবে না তো লাগবে না, আমরা তো আর ওদের ওখানে থাকতে যাচ্ছি না। আর এই জমিও ওদের না, ঘাস এখানে হয় তাই এসেছি। বাবা রে বাবা, তোরা তো ঝগড়া শুরু করে দিলি। করবো না তো কি, আমি সেই এত দূর এলাম ঘাস খেতে, এখানে ঘাস নেই তো ভেতরে যেতে চাইছি, আর তুই বলছিস? আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে, এবার চল। এটা কিসের আওয়াজ হলো? উপর থেকে কি একটা পড়লো বলে মনে হলো, দেখি তো। আরে শিবু, তুই পড়ে গেলি কি করে? সামনে তাকিয়ে দেখ, তুইও পড়ে যাবি। ভূত! ভূত! আরে এ তো পক্ষীরাজ ঘোড়া, আমার মা একবার এর গল্প বলেছিল। হ্যাঁ, একেবারে এটা পক্ষীরাজ ঘোড়া, কিন্তু এই ঘোড়া তো রূপকথার দুনিয়ায় হয়, তাহলে? না না, আমাকে দেখে পালিও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। মহেশ, এই মহেশ! কি হয়েছে রে? সবে কচি ঘাসগুলো খেতে শুরু করছিলাম আর দেখ তো এর ভাষা তুই কিছু বুঝতে পারিস কিনা। এ আবার কে? ওমা, ঘোড়া! এই, তুই কি আমার ঘাসে ভাগ বসাতে এসেছিস নাকি? সত্যি করে বল, যদি সত্যি বলিস আমি তোকে ঘাস খেতে দেবো। আহ মহেশ, দেখছিস ও ভয়ে কাঁপছে, আর তুই ওকে দুটো ঘাস এনে দে তো নন্দী। আহারে, ওর তো খিদে পেয়েছে, ওকে আরেকটু কিছু খেতে দেওয়া উচিত। দাঁড়া ভোলা, আমি আরেকটু ঘাস নিয়ে আসি। এই মহেশ, জিজ্ঞেস কর না ও কোথা থেকে এসেছে, এখানে কি করে এলো। হ্যাঁ রে, তুই এখানে এলি কি করে? কোথা থেকে এসেছিস তুই? কি নাম তোর? আমার নাম পক্ষীরাজ। আমি এসেছি রূপনগর থেকে। রূপনগর? সেটা কোথায়? এদিকে কোথাও এরকম কোন রাজ্য বা দেশ আছে বলে তো শুনিনি। সেখানে নয়, আমি মায়া দুনিয়ার ঘোড়া। ওখানকারই এক রাজ্য রূপনগর, পৃথিবীর বাইরে। আবার পৃথিবীর বাইরে? তাহলে তুমি এখানে এলে কি করে? আমাদের ভাষাতে কথাই বা বলছো কি করে? আমি এখানে আসতে চাইনি, আমি মায়া দরজা দিয়ে এখানে পড়ে গেছি। আসলে আমাদের রূপনগরে
আমাকে ধরার জন্য জাদুকর জ্যাঙ্গো অনেক দিন ধরে ফাঁদ পেতে রেখেছিল। আমি কোনো মতে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে এতদিন চলেছি, কিন্তু আজ আমাকে সে ধরে ফেলে। আর তাই আমি ছুটে পালাতে গিয়ে মায়া দরজা দিয়ে গলে এই পৃথিবীতে এসে পড়েছি। জ্যাঙ্গো, এ আবার কে গো? রূপনগরের সব থেকে খারাপ লোক আর খুব বড় জাদুকর। ও পারে না এমন কোনো কাজ নেই। ও আমাকে ধরে ওর নিজের বাহন করতে চায়, তাই ও আমার প্রভুকে মেরে ফেলে এখন আমাকে কবজা করতে চায়। কিন্তু আমি কোনো প্রভুর নিচে আর থাকতে চাই না। তোমার সেই দুনিয়ার কথা তো আমি বলতে পারবো না, তবে তুমি চাইলে এখানে নিশ্চিন্তে থাকতে পারো। যত দিন খুশি, এখানে তোমার কেউ কোনো ক্ষতি করবে না। না না, আমি কোথাও এক জায়গায় থাকতে পারবো না। ওই জ্যাঙ্গো কে তুমি চেনো না? ওর অনেক ক্ষমতা। ও আমাকে ঠিক খুঁজে বার করবে। আরে আসুক না দেখি। ওই জ্যাঙ্গো ম্যাঙ্গো যেই আসুক, আমাদের এই কৈলাসপুরে এসে কেউ কোনো খাপ খুলতে পারবে না গো। হ্যাঁ গো পক্ষীরাজ, তোমার ওই জ্যাঙ্গোর কাছে জাদু শক্তি থাকলে আমাদের ভোলা দাদার কাছে আছে ভোলানাথের শক্তি। কত বড় বড় দানব দৈত্যকে আমাদের ভোলা দাদা একাই কাজ করেছে জানো? এই না, ও এখানে থাকবে কি করে? আমার নিজেরই কচি ঘাস জোটে না। এ কি মহেশ, দেখছি সব বিপদে পড়েছে, নিজের দুনিয়া ছেড়ে এখানে চলে আসতে বাধ্য হয়েছে, আর তুই বলছিস ওকে আশ্রয় না দিয়ে তাড়িয়ে দিতে? আরে আমি তা বললাম নাকি, আমি শুধু বললাম আমার কচি ঘাসের দিকে না তাকাতে। বাদ বাকি আমার খড় বিজুলি যা খাবার আছে খাক না। আচ্ছা আচ্ছা, সে হবে এখন। আগে তো ওকে নিয়ে চল আমাদের বাড়ি। আপাতত মহেশের পাশে ওকে একটা থাকার জায়গা করে দিতে হবে। নাও, এবার আমার গোয়ালটাও ভাগাভাগি করতে হবে। হ্যাঁ হবে, এখন চল। আমরা একেবারে পৃথিবী লোকে পৌঁছে গেছি স্যার। আপনার অনুমান যদি সত্যি হয়, তাহলে তো ওই পক্ষীরাজের এই আশেপাশেই থাকার কথা। তোর মতো গাধা আমি দুটো দেখিনি। এই পৃথিবীও আমাদের রূপনগরের মতোই একটা বড় জায়গা, তাই কে কোথায় আছে তাকে খুঁজে পাওয়া এত সহজ নয়। এই মেরেছে, তাহলে আপনি এখন ওকে খুঁজে পাবেন কি করে? তুই ভুলে যাচ্ছিস, আমি পক্ষীরাজের শরীরের একটা ডিভাইস লাগিয়ে রেখেছি, আর সেই ডিভাইসের মাধ্যমে রূপনগরে আমি যেমন পক্ষীরাজকে খুঁজে বার করতাম, এখানেও তাই পারবো। এই তো ও আছে কৈলাসপুর বলে কোনো একটা জায়গায়। এবার আমাদের ওই জায়গাটা খুঁজে বের করতে হবে। কিন্তু কি করে স্যার? কৈলাসপুরটা কোথায়, তাই বা আমরা খুঁজে পাবো কি করে? আপনার কাছে কি আর কোনো ডিভাইস আছে? মরকট, আমি কি পকেটে করে 1000টা ডিভাইস নিয়ে ঘুরি নাকি? এই কৈলাসপুর কোথায় তা আমাদের এখানে আশেপাশে জিজ্ঞাসা করে খুঁজে বার করতে হবে। এখানে তো চারিদিকে ধুধু করছে শুধু বালি আর বালি। এর মধ্যে লোক কেন? একটা গাছপালাও তো নেই। তাই তো ভাবছি, এর মধ্যে আমি ওই কৈলাসপুর খুঁজে বার করব কি করে? এ কি, তুমি কে? আমি ভিমানী মহারাজ, এই দুনিয়ার সবচেয়ে বড় তান্ত্রিক। আমি আমার মায়া জলের পাত্রের মধ্যে দিয়ে দেখলাম তোমরা এখানে, তাই চলে এলাম। আপনি তো খুব ভবঘুরে লোক, যখনই যেখানে কাউকে দেখেন অমনি চলে আসেন বুঝি? আমি আমার মায়া জলের পাত্র দিয়ে শুনলাম তোমরা নাকি কৈলাসপুর যেতে চাইছো। আপনি আমাদের কথাও শুনতে পেলেন কি করে? বলছি না, মায়া জলের মধ্য দিয়ে। ওটাও কি কোনো ডিভাইস? কি চিজ? আপনি কি কৈলাসপুর চেনেন? চিনি মানে বিলক্ষণ চিনি। আমার ধ্যান জ্ঞান লক্ষ্য সবই তো ওই কৈলাসপুরেই পড়ে থাকে। আমি তো ওই কৈলাসপুর ছাড়া আর কিছু ভাবতেই পারি না। আমার একটা ঘোড়া, পক্ষীরাজ ঘোড়া, আমরা তাকে খুঁজতেই। আছে আছে, সে ওই কৈলাসপুরেই আছে। আমি মায়া জলের মধ্য দিয়ে তাকে দেখেছি। তবে সে যেখানে আছে সেখান থেকে তোমরা তাকে নিয়ে যেতে পারবে না। পারবে যদি তোমাদের কোনো মায়া শক্তি থাকে। আছে, আমাদের যা শক্তি আছে তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে কারুর মধ্যে নেই। কি ক্ষমতা আছে দেখাও। তোমাকে কেন দেখাবো?
আর কে তুমি যে আমাদের থেকে এত কথা জানতে চাইছো? আমি কে তা তো তোমাদের বললাম। আর আমি ছাড়া তোমাদের এখান থেকে কৈলাসপুরে অন্য কেউ নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, একমাত্র আমি ছাড়া। তাই যা শক্তি তোমাদের আছে সেটা দেখাও। দেখো তাহলে, লেট গেট ইনটু গাম্বাট মোড। কি আপনি আবার এসব বলছেন কেন? আর দেখাতে হবে আমার ক্ষমতা কতটা। বাবা বাবা বাবা, এটাই হবে। হ্যাঁ, এটাই হবে। ফিরে এসো, ফিরে এসো। শোনো, আমি তোমাদেরকে কৈলাসপুর অবশ্যই নিয়ে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি তোমাদেরকে এটাও দেখিয়ে দেব যে তোমাদের ওই ঘোড়া কোন বাড়িতে রাখা আছে। তবে ওই ঘোড়া কাটার সময় তোমাদেরকে যে বাড়িতে তোমাদের ঘোড়া রাখা আছে সেই বাড়ির সবাইকে মেরে ফেলতে হবে। তবে সেই ব্যাপারে কেউ যেন জানতে না পারে। আমার ওই ঘোড়াকে ফেরত পেতে আমি সবাইকে মারতে পারি। এই তো একেবারে পুরুষের মতো কথা বলেছো। কে পুরুষ? আমি জ্যাঙ্গো। আর আমি কম্বো, অ্যাসিস্ট্যান্ট অফ জ্যাঙ্গো। মানে? এত মানে বুঝে লাভ নেই, নিয়ে চলো আমাদের ওইখানে। চলো। পক্ষীরাজ, তুমি এখানেই বাঁধা থাকো। এখানেই বাড়িতে তোমার কোনো ভয় নেই, কেউ কিচ্ছু করতে পারবে না তোমার। তুমি যত খুশি উড়বে এই কৈলাসপুরের আকাশে। শুধু কি তাই, আমাদের সঙ্গে তুমি খেলতেও পারবে। তোমার পিঠে চড়ে আমি নতুন নতুন খাবার সন্ধান করব। উফ, নন্দী দাদা, ও এমনিতেই ভয়ে আছে, তুমি এর মধ্যে ওকে নিয়ে খাবার খোঁজার কথা শুরু করলে। কেন রে, ও তো উড়বেই। একটু ওড়ার সময় আমায় নিয়ে গিয়ে নতুন নতুন খাবারের জায়গায় নামিয়ে দিলে কি আর এমন হবে ওর? সেই তো, ও তো সেই রূপনগর থেকে এখানে এসেছে তোর খাবারের সন্ধান জোগাতে। ওরে বাস, এটা কি জন্তু সঙ্গে করে এনেছে ভোলা? এই জন্তু পেলো কোথা থেকে? একেবারে তো ঘোড়ার মতো দেখতে, আবার পিঠে দুটো ডানাও আছে। এই রকম একটা যদি আমি আমার সার্কাসে নিয়ে যেতে পারতাম, তাহলে একে নিয়ে খেলা দেখিয়ে তো আমি বড় লোক হয়ে যেতাম। বেশ পক্ষীরাজ, তুমি এখানেই থাকো। আমরা তোমার আর মহেশের জন্য খড় বাজরা মেখে আনছি। ওরা সবাই তো চলেই গেল। এখন যদি কোনোভাবে ওকে টেনে একবার এখান থেকে বের করে নিয়ে যেতে পারি, তাহলে এই মরকট আবার এখানে কেন? না, এর মতলব তো ভালো ঠেকছে না। এ কে মহেশ? আমার দিকে অমন করে তাকিয়ে আছে কেন? সে তুমি দেখার জিনিস দেখতেই পারে, কিন্তু ওর চাউনি যেন অন্য কথা বলছে। সর্বনাশ! পক্ষীরাজ, এ তো আমার মনে হচ্ছে এখান থেকে চুরি করে নিয়ে যেতে এসেছে। সে কি? এ কি তবে আমাদের ওই রূপনগরের জাদুকর জ্যাঙ্গোর লোক নাকি? দূর দূর, এ হলো সার্কাসের লোক। তোমাকে নিয়ে গিয়ে খেলা দেখিয়ে পয়সা রোজগার করবে, কিন্তু আমি থাকতে তা তো হতে দেব না চাঁদ। মহেশ! আয় বলছি, আয় বলছি, আয় আমার সঙ্গে। আরে বাবা, তুই হলি আমার সোনার মুরগি। তোকে একবার সার্কাসের তাঁবুতে নিয়ে গিয়ে দর্শকদের সামনে নিয়ে যেতে পারলেই ব্যাস, কেল্লা ফতে। আমিও এই জমিদারের মতোই বড় লোক হয়ে যাব। তোর পিঠে চড়ে আমি যখন গোটা তাঁবু জুড়ে উড়বো, তখন দেখবি কত পয়সা পড়বে।
ওটা আমার ঘোড়া, তাই ওটাকে আমায় দিয়ে দাও। এ মামার বাড়িকে আবদার পায়া হ্যাঁ, এ হলো আমার বড় লোক হওয়ার চাবিকাঠি। আর উনি কোথা থেকে এলেন রে বাবা? বলেন কি না ঘোড়া নাকি ওর? দাদা, ও কারণ কথা বাড়াবেন না। এটার বদলে আপনার কি লাগবে আপনি শুধু বলুন, আমরা সব দিতে রাজি আছি। কিন্তু এই ঘোড়া আমাদের চাই। দেব না, চাই। এই তোমার শেষ কথা? হ্যাঁ, এতে শুরুর আর শেষেরই বা কি আছে? এই ঘোড়া যখন আমি পেয়েছি মানে এই ঘোড়া আমার। লেট গেট ইনটু গাম্বাট মোড। এ কি? কে? আমি যখন বললাম দিতে তখন দিলি না। এখন তো তোর রক্ত না খাওয়া পর্যন্ত আমার এই অবতারে চলবে না। পক্ষীরাজ, পক্ষীরাজ কোথায় গেল? ও মনে হয় চলে গেছে। না ভোলা দাদা, আমার মনে হয় ওর সঙ্গে কোনো বিপদ ঘটেছে। কিন্তু কি হয়েছে তা আমরা জানবো কি করে? ভোলা ভোলা পক্ষীরাজকে বাঁচা। ওকে ওই পরেশ ধরে নিয়ে গেছে সার্কাসে, ওকে দিয়ে খেলা দেখাবে বলে। পরেশ কাকা? বাঁচাও! 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 ওই তো পক্ষীরাজ। চল আমরা ওকে নিয়ে পালাই। পালালে এই সমস্যার সমাধান হবে না নন্দী, আমাদের ওই দৈত্যটাকেও শায়েস্তা করতে হবে। তুমি তাহলে দৈত্যকে সামলাও, আমরা পক্ষীরাজকে সামলাচ্ছি। সেই ভালো। কে রে তুই, পুচকে ছোড়া? আমি ভোলা, তুমি এখান থেকে চলে যাও। আমরা পক্ষীরাজকে তোমার হাতে তুলে দেব না। উফ, এ কি পৃথিবীর দশা! এই পক্ষীরাজকে সবাই তো দেখছে নিজের বলছে। আর তোমাকে আমাদের এখানে থাকতে হবে না। তুমি এবার নিজের মতো চাইলেই রূপনগর যেতে পারো। যাব, তবে যাবার আগে তোমরা আমার জন্য এত করলে, তাই তাই আমি তোমাদের কিছু দিতে চাই। এসব দান ধ্যানে আমাদের প্রয়োজন নেই। আমরা তোমার জন্য যা করেছি সব করেছি নিজেদের মানবিকতার খাতিরে। একদমই তাই। তাই আর তুমি দেরি না করে রূপনগর ফিরে যাও। দাঁড়াও, বললাম যে আমি তোমাদের কিছু দিতে চাই। আমি চাই তোমরাও আমাদের মতো আকাশে উড়ে বেড়াও। আর তাই আমি এই মহেশের পিঠে দুটো ডানা লাগিয়ে দিলাম। এবার মহেশকে আর কারুর জন্য অপেক্ষা করতে হবে না, সে একা একাই আকাশে উড়তে পারবে। সত্যি তুমি আমার অনেক উপকার করলে। সত্যি পক্ষীরাজের তুলনা হয় না। এবার থেকে তাহলে আমি মহেশের পিঠে চড়েই আকাশে উড়তে উড়তে নতুন খাবারের সন্ধান করতে যেতে পারবো। রোজ বিকেলে মহেশের পিঠে চড়ে উঠতেও পারবো। আমাকেও একটু তোর পিঠে চড়তে দিস ভাই। আচ্ছা বেশ বেশ,
তোরা যা যা চাইছিস সব হবে। আমার এই ডানার সাহায্যে আমি তোদের সবাইকে আকাশ পথে ঘোরাবো। একেবারেই না মহেশ, তুই তোর ডানা সবসময় লুকিয়ে রাখবি, যখন দরকার হবে তখনই বার করবি। নইলে ওই পরেশ যেমন পক্ষীরাজকে নিয়ে যাচ্ছিল তেমন তোকেও নিয়ে যাবে সবাই। লোক জানাজানি হলে তোরই বিপদ বেশি হবে। ভোলা দাদা ঠিকই বলেছে, মহেশের ডানা আছে এই কথা আমরা কিছুতেই এই রাজ্যের কাউকে জানতে দেব না। যা, তাহলে আমরা খাবার খুঁজতে যাব না আমরা খাবার খুঁজতে। কেন যাবি না? তবে সবার সামনে নয়। আমার তো এটা ভেবেই সব থেকে বেশি ভালো লাগছে যে আজ থেকে মহেশ আমাদের সঙ্গে সব অভিযানে অনায়াসে যেতে পারবে। শুধু তাই নয়, ওর পিঠে চড়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেও যাব অনেক তাড়াতাড়ি। এসব কিছুই সম্ভব হয়েছে কেবল তোর জন্য ভোলা। তুই তো সত্যি পক্ষীরাজকে উদ্ধার করলি আজ। তোর জন্যই আজ আমি ডানা পেলাম। তাই তো বলি, ভোলা থাকে যেখানে না না, আজ আমি নয়, যা করেছেন আমার ভোলানাথই করেছেন, আর করেছে ওই পক্ষীরাজ। তাই আজ জয়ধ্বনি দেব ভোলানাথের আর পক্ষীরাজের। ওদের জন্যই তো আজ আমরা পক্ষীরাজকে রক্ষা করে ওকে ওর জায়গায় ফিরিয়ে দিতে পারলাম। তার উপর মহেশ ডানা পেল। তাই আজ সবাই বল একসাথে, জয় ভোলানাথ, জয় পক্ষীরাজের জয়। পক্ষীরাজের জয়। কি রে ভোলা, তোদের মন্দির সাজানোর কত দূর বাকি? শঙ্করী, আনন্দী দিদি, তোমাদের পুজোর জোগাড় হলো? কবিরাজ মশাই যে এক্ষুনি আসবেন রুদ্রাভিষেক করতে। সব হয়ে গেছে পণ্ডিত মশাই, সামনেটা তো পুরোটাই হয়ে গেছে। এরপর শুধু মন্দিরের পিছনটা ফুল দিয়ে সাজানো বাকি। এখনো বাকি? তার মানে তো আবার আমাদের ফুল আনতে যেতে হবে। না, আমি আর পারছি না। তাহলে কি আমায় একা যেতে হবে নাকি ওই বাগানে? ওরে বাবা, ওখানে কত সাপ খোপাচ্ছে, আমি কিন্তু একা যেতে পারবো না, আগেই বলে রাখলাম। তোমাদের কাউকেই কোথাও যেতে হবে না বাবা। এখানে যা ফুল আছে তাই দিয়ে যা মালা হবে তাতেই আমাদের পুরো মন্দির সেজে উঠবে। তোরা তাহলে তাড়াতাড়ি হাত চালা, আমি মহারাজ আর রানীমাকে ডেকে আনি। ওনারা বলেছিলেন কবিরাজ মশাই আসার আগে ওনাদের ডাকতে। ও সহদেব, ওদিকে একবার গিয়ে দেখো পরেশের ভোগের খিচুড়ি রাধা শেষ হলো কিনা। তারপর দেখা যাবে সব হয়ে গেছে, কেবল ভোগ রান্না হয়নি। আরে বাবা, আপনি অযথাই আমাকে নিয়ে সংশয় প্রকাশ করছেন পণ্ডিত মশাই। পরেশ কথা দিয়েছে যখন, তখন সময়ের মধ্যেই ভোগের সব পদ আমি ঠিক প্রস্তুত করে ফেলবো। তা কি করে করবি? তোকে পই পই করে বললাম গ্রামের দুজনকে সঙ্গে নে, তা কে কার কথা শোনে? এখন একা হাতে এদিকে খিচুড়ি পায়েস সব রান্না করা কি সম্ভব? আরে বাবা মহাদেব দাদা, তোমাকে তো বললাম তোমাদের কোনো চিন্তা করতে হবে না। দেখবে না আজকে এমন ভোগ রান্না আমি করব যে গ্রামের সবাই একেবারে আঙুল চেটে খাবে। এই মহাদেব, ভোগ হয়ে গেলে সবার আগে কিন্তু সেই ভোগের কিছুটা সবার আগে মহারাজের প্রাসাদে আর জমিদার বাবুর বাড়িতে পাঠাবার ব্যবস্থা করো। হাজার হোক, ওনারা গ্রামের মাথা। আপনি সে বিষয়ে একদম ভাববেন না পণ্ডিত মশাই, সেসব আমার মাথায় আছে। আচ্ছা ভোলা, তোর বাড়িতেও তো শিবলিঙ্গ আছে, তাহলে তোর বাড়ির ভোলেনাথের আজকে রুদ্রাভিষেক করবি না? উমা, আজ তো আমার ভোলানাথের প্রতিষ্ঠা দিবস নয়, আজ এই মন্দিরের ভোলানাথের প্রতিষ্ঠা দিবস। তাইও না রুদ্রাভিষেক হচ্ছে। যেদিন আমার বাড়ির ভোলানাথের প্রতিষ্ঠা দিবস আসবে সেদিন আমার বাড়ির ভোলানাথেরও প্রতিষ্ঠা দিবস পালন করব সবাই মিলে। আজ কেবল আমাদের মন্দিরের এই শিবলিঙ্গের রুদ্রাভিষেকই করব না, তার সাথে আমাদের মন্দিরে একটি পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করব। শুনেছি পারদের শিবলিঙ্গের ক্ষমতা অনেক, সব বিপদ আপদ থেকে আমাদের এই রাজ্যকে এই শিবলিঙ্গ রক্ষা করবে। তাই নাকি? এ তো সত্যি খুব ভালো কথা। আমাদের রাজ্যের উপর একটার পর একটা বিপদ তো লেগেই আছে। নেহাত ভোলা আমাদের প্রতিবার রক্ষা করে এই যা রক্ষে। তার মানে
আজ আমাদের মন্দিরে একসাথে দুটো উৎসব পালন করা হবে। আরে বকুল, আমি কালই মহারাজের অনুমতি নিয়ে এসেছি। এবার শুধু পুজোয় বসতে যা দেরি। কবিরাজ মশাই, আপনি এবার নিশ্চিন্তে পুজোয় বসুন। মা বলল পুজোর জোগাড় সব হয়ে গেছে, আর আমাদেরও মন্দির সাজানো শেষ। আরে দাঁড়া দাঁড়া, আগে মহারাজ মহারানীকে ডেকে আনি। প্রতি বছরের মতো এইবারেও তো মহারাজের হাতেই রুদ্রাভিষেক হবে নাকি? আজ তো আমাকে গতকালও তাই বললেন। চল নন্দী, বকুল, শিবু, আমরা কটা বেলপাতা নিয়ে আসি। মা আর শঙ্করী কাকি বলল যা বেলপাতা আছে তাতে নাকি সবার পুষ্পাঞ্জলি দেওয়া হবে না। চল চল। আচ্ছা প্রভু, এই সকাল সকাল এমন সমুদ্রের ধার ধরে হনন করে হেঁটে কোথায় যাচ্ছেন একটু বলবেন? নাকি ভুঁড়ি কমানোর চেষ্টা করছেন? আমার শরীর সুস্থ রাখার জন্য হাঁটাচলা করার দরকার হয় না, বুঝলি গাঁড়া খোক্কস। আমি সিদ্ধ পুরুষ। আমার যোগ সাধনার দ্বারাই, আমার তপস্যার দ্বারাই আমি তা করতে পারি। তাহলে এরকম হনন করে যাচ্ছেন কোথায়? আপনার সঙ্গে তাল মেলাতে মেলাতে আমার যে নাজেহাল অবস্থা। ও একটু আস্তে হাঁটুন না। না 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 মামেক, আমার হাতে সময় নেই। আমাকে যা করার খুব দ্রুত করতে হবে। কি করতে চাইছেন তাই তো বুঝতে পারছি না। আর আপনি বলছেন হাতে সময় নেই। আমাকে একটু খোলসা করে না বললে আমি আর এক পাও যাব না। কি তুই সামান্য শিষ্য হয়ে আমার কথা অমান্য করিস? দেব নাকি? হ্যাঁ দেব, এক্ষুনি তোকে বালি করে দেব। তারপর দেখবি কত ধানে কত চাল। আরে বাবা, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কিছুই তো বলছেন না। খালি হাঁটার নামে খরগোশের মতো দৌড়ে যাচ্ছেন, তার উপরে যাব না বললে আবার শাসাচ্ছেন। আরে বাবা বলবেন তো কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? আমি যাচ্ছি আমার এক পুরানো দুধকে জাগিয়ে তুলতে। আবার সেই গডজিলা নাকি? না, তবে তার থেকেও ভয়ঙ্কর, আর তার থেকেও অনেক 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 শক্তিশালী। তার মানে ওই ভোলা আবার আপনার ওই দুধকেও অজেক করে বাড়ি পাঠাবে? না 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 মামে, তা এবার আর সম্ভব হবে না ভোলার পক্ষে। কারণ আমার এই দুধ অমরত্ব লাভ করেছে। তাকে কেউ কোনোদিন মারতে পারেনি, আর পারবেও না। আর শুধু তাই নয়, একবার সে জাগরিত হলে পুনরায় তাকে যতক্ষণ না কেউ ঘুম পাড়াচ্ছে ততক্ষণ তাকে কেউ 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 অনিষ্ট করা থেকে আটকাতেও পারবে না। এবার আমার সেই দূতই হবে আমার তুরুপের তাস। এ কথা তো আপনি প্রতিবারেই বলেন প্রভু, কিন্তু ওই ভোলা তো আপনাকে প্রতিবারই প্রতিহত করে ছাড়ে। এইভাবে আর ভোলা আর কৈলাসপুরের অনিষ্ট করার চক্করে নিজের বিপদ ডেকে আনবেন না। চুপ কর বেটা পুদে খক্কস। তোকে না কতবার বলেছি আমার সাথে থাকতে হলে মুখটা বন্ধ করে রাখতে হবে। আর আমার ক্ষমতা তুই কি জানিস না? এবার আমি এমন পরিকল্পনা করেছি যে ভোলা সহ গোটা কৈলাসপুরের বিনাশ অনিবার্য। কারণ এতদিন ওদের যে শক্তি রক্ষা করেছে সেই ভোলানাথের শিবলিঙ্গই আমি ছিনিয়ে আনবো ওদের থেকে। তারপর তা চিরকালের জন্য নিমজ্জিত করব জলের তলায়। আর সেই কাজটা করবে আমার এই নতুন দূত, যার নাম অষ্টদূত। অষ্টদূত প্রকট হও অষ্টদূত। আমি ভীমানী মহারাজ তোমার সাহায্য প্রার্থী। অষ্টদূত এসো, অষ্টদূত আমার ডাকে সাড়া দাও। এসব কি করছেন গুরুদেব? একে অত দূর হাঁটিয়ে মারলেন, এবার কি জলে ভাসিয়ে মারতে চান? চুপ, একটাও কথা নয়। যা হচ্ছে খালি মুখ বুজে দেখে যা। অষ্টদূত প্রকট হও। অষ্টদূত প্রকট হও। অষ্টদূত প্রকট হও।
এসো অষ্টপদ, এসো। আজ এতদিন পর আবার তোমার দেখা পেয়ে আমার সত্যি খুব ভালো লাগছে। আপনার কারণেই যে আমি এই সমুদ্রের তলদেশে এতদিন নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম তা আমি ভুলিনি, কিন্তু এইভাবে আমাকে ঘুম থেকে ডেকে তুললেন কেন? তোমাকে আমি ডেকে তুলেছি তার কারণ তোমাকে আমার বিশেষ প্রয়োজন। আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করেও যে কাজে সফল হতে পারিনি, আমি চাই আমার হয়ে এবার সেই কাজটাই তুমি সম্পন্ন করো। বলুন ভিমানী মহারাজ, কি করতে হবে আমায়? আপনার কাছে আমি চিরঋণী, তাই আপনার জন্য কিছু করতে পারলে আমার সে ঋণ কিছুটা হলেও শোধ হয়। বলুন আমাকে কি করতে হবে? এই সমুদ্রের পূর্ব প্রান্তে একটা নদী আছে, যার জল মোহনার মধ্য দিয়ে এই সমুদ্রেই মেশে। সেই মোহনা ধরে তোমাকে সেই নদী বক্ষের ধারে অবস্থিত একটি রাজ্য, যার নাম কৈলাসপুর, সেই কৈলাসপুরে আক্রমণ করতে হবে। এ আর এমন কি কাজ? আপনি তো আমার ক্ষমতা জানেন। আমি আমার এই ৮ পায়ের দ্বারা শুকনো খটখটে স্থানকেও বন্যার জলে ভাসিয়ে দিতে পারি। আর এই রাজ্য তো নদীরই ধারে, কাজেই এই রাজ্যকে ধ্বংস করা তো আমার কাছে নস্যি। না অষ্টপদ, শুধু যে আক্রমণ করে ক্ষান্ত হয়ে যাবে এমনটা কিন্তু চলবে না। তার সাথে তোমাকে আরো একটা বিশেষ কাজ করতে হবে। সেই রাজ্যের কুলদেবতা হলো ভোলানাথ। তোমাকে গ্রামের মন্দির থেকে সেই কুলদেবতার শিবলিঙ্গটিকে তুলে নিয়ে আবারও জলের তলায় চলে যেতে হবে। আর তারপর যদি কেউ সে শিবলিঙ্গ উদ্ধার করতে আসার সাহস দেখায়, তক্ষুনি তাকে শেষ করে দিতে হবে। যথাজ্ঞা ভিমানী মহারাজ, আমি আজ এক্ষুনি আপনার কাছে শপথ করছি, আমি ওই কৈলাসপুরের কুলদেবতা ভোলানাথকে ওদের মন্দির থেকে তুলে এনে সমুদ্রের এত তলায় নিমজ্জিত করব যে কোনো মানুষের পক্ষে তা উদ্ধার করা সম্ভব হবে না, তা সে যতই বলশালী হোক না কেন। সাবাস অষ্টপদ, তোমার মুখ থেকে এই কথাই তো শুনতে চাইছিলাম আমি। যাও 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 অষ্টপদ, যাও আমার শত্রু গড়ে গিয়ে এমন ধ্বংসলীলা চালাও যে তারা যেন কেউ পালাবার পথ না পায়। গোটা কৈলাসপুরকে জলে ভাসিয়ে তাদের কাছ থেকে ছিনিয়ে আনো তাদের কুলদেবতাকে। যাও 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 যাও। মহারাজ, এবার আমাদের রুদ্রাভিষেকের সময় হয়েছে। আসুন, এবার আপনি নিজের হাতে বাবাকে ঘি, দুধ, মধু দিয়ে স্নান করিয়ে বাবার রুদ্রাভিষেক করুন। এ কি, প্রজারা এইভাবে হাহাকার করছে কেন? এবার কি বিপদ আছড়ে পড়লো আমাদের রাজ্যে? আমাদের রাজ্যে এত জলোচ্ছ্বাস কেন? তেমন বৃষ্টিও তো হয়নি। এই জলোচ্ছ্বাস এমনি এমনি আসছে না পণ্ডিত মশাই। ওই দেখুন, জলোচ্ছ্বাসের সঙ্গে এই মন্দিরের দিকে ৮ পেয়ে এক দানব এগিয়ে আসছে ক্রমশ। আমার ধারণা তার কারণেই এই জলোচ্ছ্বাস এবং আকাশেই মেঘ জমেছে। সর্বনাশ, এ তো সাংঘাতিক। এবার আমাদের কি হবে? এ কি অঘটন ঘটে গেল আমাদের রাজ্যে? এ কার আগমন ঘটলো? কি চায় ও?
ভোলা, আমার ভোলা, ভোলা তুই কোথায়? সর্বনাশ হয়েছে মা, ওই দৈত্য আমাদের মন্দিরের শিবলিঙ্গ নিয়ে চলে গেল। হায় হায়, এ কি হলো? আমার রাজ্যের কুলদেবতা আমাদের ভোলানাথ এইভাবে তাকে... না না, আমি আর ভাবতে পারছি না, আর কিচ্ছু ভাবতে পারছি না। কিন্তু এই অষ্টপদ জন্তুটি এইভাবে এখানে এলো কি করে? আরো বাকি কিছু না নিয়ে আমাদের কুলদেবতা ওই ভোলানাথের লিঙ্গটি উঠিয়ে নিয়ে গেল কেন? আমিও তো এই কথাই ভাবছি পণ্ডিত মশাই। সে আমাদের গ্রামের কুলদেবতাকে নিয়ে কি করবে? আমি বুঝেছি, সে জানে আমার রাজ্যের এত ক্ষমতা আসে ওই ভোলানাথের কৃপা থেকে, তাই সে আমাদের রাজ্যকে দুর্বল করতে আমাদের কুলদেবতাকে তুলে নিয়ে চলে গেছে। কিন্তু সে জানলো কি করে ভোলা দাদা? তবে কি এও? একেবারেই তাই, এও ওই শয়তান ভীমানিরই পাঠানো। কিন্তু আমি এই অষ্টপদকে আমাদের রাজ্য থেকে বাইরে যেতে দেব না, কিছুতেই না। সর্বনাশ, এই জলের তোড়ে আমি তো নিজেকে স্থিরই রাখতে পারছি না। আমি ওই অষ্টপদের পিছু করব কি করে? ও যে অনেক দূরে চলে যাচ্ছে। আমি যে আর পারছি না, এই জলের তোড়ের সঙ্গে পাল্লা দিয়ে সাঁতার কাটতে পারছি না। আমার শরীরও ভারী হয়ে আসছে। এখন কি হবে? এদিকে ওই অষ্টপদ যে আমার ভোলানাথকে নিয়ে চলে গেল। হে ভোলানাথ, সহায় হও ভোলানাথ, আমাকে সাহায্য করো। বন্ধু, তুমি এখানে কি করছো? দেখছো না আমাদের রাজ্যের চারিদিকে বন্যা হয়ে গেছে, এর মধ্যে তুমি এখানে এলে কি করে বন্ধু? আমাকে যে আসতেই হতো ভোলা, তুমি বিপদে আছো জানার পরেও আমি না এসে কি থাকতে পারি? কিন্তু আমি এখানে বিপদে আছি এই কথা তুমি প্রতিবার কি করে টের পাও বলো তো? এটাকেই হয়তো বন্ধুত্ব বলে। তুমি এসব নিয়ে ভেবো না। ভাববো না কি বলছো বন্ধু? আমার কি আর ভাবনার শেষ আছে? ওই অষ্টপদ আমাদের গ্রামের কুলদেবতা ভোলানাথের শিবলিঙ্গ নিয়ে চলে যাচ্ছে, আমাকে যে ওকে আটকাতেই হবে। তুমি তো ওকে এইভাবে আটকে রাখতে পারবে না ভোলা। এই সকল বন্যা যে ওরই সৃষ্টি করা। তাহলে এখন কি হবে? আমি কি তবে আমার ভোলানাথকে উদ্ধার করতে পারবো না? পারবে, নিশ্চয়ই পারবে। তবে তার জন্য তোমাকে যে যেতে হবে সমুদ্রের তলদেশে। তাই এত অস্থির হলে যে চলবে না। সমুদ্রের তলদেশে? কিন্তু সেখানে গিয়ে তোমাকে এই অষ্টপদের কাছ থেকে শিবলিঙ্গ উদ্ধার করে নিয়ে আসতে হবে। বেশ, তবে আমি এক্ষুনি যাচ্ছি, আর এই অষ্টপদকে মেরে তার কাছ থেকে ওই শিবলিঙ্গ নিয়ে ফিরে আসবো। তা যে সম্ভব নয় ভোলা, তুমি ওকে মারতে কোনোদিনই পারবে না। আরও জীবিত থাকলে তুমি ওই শিবলিঙ্গ কিছুতেই উদ্ধার করতে পারবে না। তুমি এসব কি হেয়ালি শুরু করলে বলো তো? আমি ওকে মারতেও পারবো না, আবার জীবিত থাকলে শিবলিঙ্গ উদ্ধারও করতে পারবো না। তাহলে আমি এখন কি করব? ও অষ্টপদ ভোলা, সমুদ্রের তলদেশে ও ঘুমিয়ে থাকে। ওকে কেউ মারতে পারে না। ও পৃথিবীর সেই সকল বিরল প্রাণীদের একজন যার মৃত্যু নেই। তবে হ্যাঁ, তুমি ওকে প্রতিহত অবশ্যই করতে পারো, তবে তার জন্য ওকে ঘুম পাড়াতে হবে। সে কি, ঘুম পাড়াতে হবে? এই অষ্টপদের মতো দশাশয় দৈত্যকে আমি ঘুম পাড়াবো কি করে? চিন্তা করো না, সে ক্ষমতা তোমার মধ্যেই আছে। সেই পন্থা
তোমাকেই খুঁজে বার করতে হবে। বেশ, তবে তাই হবে। কিন্তু কি উপায়ে ওকে খুঁজে পাওয়া সম্ভব তা না জানা পর্যন্ত তো। বললাম যে সেই পন্থা তোমার সঙ্গেই আছে। এবার যাও। আর হ্যাঁ, অস্থির হয়ো না। এখন থেকে তোমাকে অনেকক্ষণ জলের নিচেই থাকতে হবে, আর তার জন্য তোমার দমের খুবই দরকার পড়বে। তাই হবে বন্ধু, তোমার সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এখন আসছি। ভিমানির কথা মতো আমি ওই কৈলাসপুরের কুলদেবতা ভোলেনাথকে তুলে নিয়ে এসেছি। এবার আমি এই শিবলিঙ্গকে এমন স্থানে রাখবো যে কেউ আর কোনোদিন এই শিবলিঙ্গ খুঁজে পাবে না। অষ্টপদ, আমাদের ভোলেনাথকে তুমি ফিরিয়ে দাও। কে তুই? তুই সমুদ্রের এই তলদেশে এলি কি করে? আমি ভোলানাথের এক পরম ভক্ত অষ্টপদ, আর আমি আমার ভোলানাথকে না নিয়ে এখান থেকে কিছুতেই যাব না। তাহলে তুই আর এখান থেকে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবি না। সে কথা বলবে সময় অষ্টপদ। তবে তাই দেখ। তার মানে আমার এই ডুগডুগির শব্দই পারে অষ্টপদকে আবার ঘুম পাড়াতে। থাকো অষ্টপদ, তুমি এই সমুদ্রের তলদেশেই ঘুমিয়ে থাকো চিরজীবনের জন্য। বন্ধু তো বলল ভোলাকে সে এই সমুদ্রের নিচেই আসতে দেখেছে, কিন্তু ভোলা এখনো উঠছে না কেন? আমার ছেলেটা কোথায় চলে গেল মহারাজ? এত চিন্তা করো না, আমার বিশ্বাস ভোলার কিচ্ছু হবে না, কিচ্ছু না। নন্দী, বকুল, ওই দেখ সমুদ্র থেকে কি একটা উঠছে কালো মতো। আমাদের কুলদেবতাকে আমি উদ্ধার করে এনেছি মহারাজ। এবার চলুন, আপনাকে যে এর অভিষেক করতে হবে। না ভোলা না, আর এই শিবলিঙ্গের রুদ্রাভিষেক আমার অধিকার নেই। তুই আজ যে অসাধ্য সাধন করলি, তারপর সে অধিকার যে একমাত্র তোর আছে ভোলা, একমাত্র তোর। কি মা, শুনলে মহারাজ কি বললেন? আমি রুদ্রাভিষেক করব ভোলানাথের। কি মজা! এই জন্যই তো বলি, ভোলা থাকে যেখানে জয় ভোলানাথের জয়।